যখন কেউ একটা মাঝারি আকারের নৌকায় উঠে দাঁড়ায় এবং দুলতে থাকা ঢেউয়ের সঙ্গে সঙ্গে একদিকে কাত হয়ে পড়ে তখন সেটা স্বাভাবিক মনে হয়। কিন্তু এই নৌকার উপর যখন কয়েকজন মানুষ একসাথে দুলাতে শুরু করে, একদিকে হেলে দিচ্ছে অন্যদিকে ঠেলছে, তবুও নৌকা এক চুলও কাত হয় না, কারণ এর ভেতরে বসানো আছে একটি শক্তিশালী গাইরো স্ট্যাবিলাইজার, যা যে কোনো একপাশে হেলে পড়া মাত্র বিপরীত দিক থেকে শক্তি প্রয়োগ করে আর পুরো নৌকাকে একেবারে ভারসাম্য করে তোলে। এই গাইরো স্ট্যাবিলাইজার দেখতে অনেকটা গোল বলের মতো, যা নৌকার নিচের কাঠামোর ভেতরে ঘোরে। এর ভেতরে একটা ভারী ফ্লাই হুইল অনেক দ্রুত গতিতে ঘুরতে থাকে। যখন নৌকা ঢেউয়ে কাত হয়ে পড়তে চায়, তখন এই ফ্লাই হুইলের ঘূর্ণনের দিক পাল্টে দিয়ে বিপরীতমুখী জড়তার শক্তি তৈরি করা হয়। এই শক্তিটাই নৌকাকে ঠিক করে দাঁড় করিয়ে রাখে। সাধারণভাবে বললে, নৌকা যদি ডান দিকে কাত হয়, তাহলে এই স্ট্যাবিলাইজার বামে চাপ প্রয়োগ করে নৌকাকে সোজা করে তোলে। পুরো বিষয়টা হয় 1 সেকেন্ডেরও কম সময়ে। এই প্রযুক্তি ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হয় যখন সমুদ্রের ঢেউ অনেক বেশি থাকে, কিন্তু নৌকার মধ্যে থাকা যাত্রীদের চলাফেরা বা কাজের অসুবিধা হয় না। এমনকি সমুদ্রপথে জেলেদের মাছ ধরার সময়, ডাইভারদের নামা বা ওঠার সময় কিংবা সামুদ্রিক জরিপের সময় যখন যন্ত্রপাতি ঠিকভাবে স্থির রাখা দরকার, তখন এই গাইরো স্ট্যাবিলাইজার বিশাল পার্থক্য তৈরি করে। কারণ সাধারণ নৌকায় ঢেউয়ের কারণে যে কোনো যন্ত্র কাত হয়ে পড়ে, কিন্তু এই প্রযুক্তির নৌকায় সেটার কিছুই হয় না। এই ডিভাইস চালু করার সঙ্গে সঙ্গে ভেতরের ফ্লাইহুইল ঘুরতে থাকে, আর একবার যখন সেটা তার টার্গেট স্পিডে পৌঁছে যায়, তখন পুরো নৌকাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যেন সেটার মাধ্যাকর্ষণ কেন্দ্র এক জায়গায় স্থির থাকে। আর এটা শুধু মসৃণ পানি না, শক্ত সাগর ঢেউয়ের মধ্যেও কাজ করে। এই কারণে সামরিক বাহিনী থেকে শুরু করে বিলাসবহুল ইয়ট, এমনকি মাছ ধরার ছোট বোটেও এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো, এই প্রযুক্তি কোনো রকম জ্বালানির ভিত্তিতে চালানো হয় না। একবার নৌকার ইঞ্জিন থেকে পাওয়ার নিয়ে শুরু হয়ে গেলে সেটা ঘন্টার পর ঘন্টা ধরে স্থিরভাবে চালানো যায়। কোনো ঝাঁকুনি নেই, কোনো হঠাৎ ভারসাম্যহীনতা নেই। এমনকি এটা সমুদ্রের অসুস্থতা বা সি সিকনেসও অনেক কমিয়ে দেয়, কারণ নৌকা যখন দুলতে থাকে না, তখন ভেতরের যাত্রীদের মাথা ঘোরা বা বমি ভাবের প্রবণতাও অনেকটা কমে যায়। এই কারণেই আজকের দিনে অনেক নতুন মডেলের নৌকা তৈরি হওয়ার সময়ই ভেতরে গাইরো স্ট্যাবিলাইজার বসিয়ে দেওয়া হয়। এটা শুধু বিলাসিতা না, বরং একেবারে ব্যবহারিকভাবে সুরক্ষা আর স্থিরতা নিশ্চিত করার জন্য এখন প্রায় সব আধুনিক সামুদ্রিক যানবাহনের অংশ হয়ে গেছে। যখন কোনো পুরনো দালান বা বড় বিল্ডিং ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন পুরো বিল্ডিং হাতে কুড়িয়ে ভাঙা সম্ভব না। একদিকে সময় বেশি লাগে, অন্যদিকে শ্রম আর খরচও বেড়ে যায়। এজন্য অনেক সময় রেকিং বল ব্যবহার করা হয়, এক ধরনের বিশাল ইস্পাতের গোল বল, যা একটা ক্রেনের মাথায় ঝুলিয়ে দিয়ে বারবার ভবনের উপর আঘাত করা হয় যতক্ষণ না পুরো বিল্ডিংটা গুঁড়িয়ে পড়ে। এই বলগুলো সাধারণত 1 থেকে 2 টনের মতো ওজনের হয় এবং এটি বাতাসে দুলিয়ে এনে প্রচণ্ড গতিতে ভবনের এক পাশে আঘাত করা হয়। প্রথম আঘাতে দেওয়াল ভাঙে, পরের আঘাতে ভিতরের কাঠামো দুর্বল হয়, আর একসময় পুরো অংশ ধসে পড়ে। এই প্রক্রিয়াটিকে বলে ইনার্শিয়াল ডেমোলিশন, মানে এক ধরনের কম্পন আর আঘাতের ধাক্কা দিয়ে শক্ত কাঠামোকে দুর্বল করে ফেলা। এই টেকনিক আগের যুগে প্রচুর ব্যবহার হতো, বিশেষ করে 1900 থেকে 1980 সালের মধ্যে, যখন আধুনিক ধ্বংস প্রযুক্তি ছিল না। তখন এই ধরনের বড় বড় বল দিয়ে গুদাম, পুরনো কারখানা, বহুতলা বিল্ডিং, এমনকি জেলখানা পর্যন্ত ভেঙে ফেলা হতো। তবে এর একটা সমস্যা আছে, যদি আশেপাশে ঘন বসতি থাকে বা অন্য বিল্ডিং বেশি কাছে থাকে, তাহলে এই বলের আঘাতে কংক্রিট ছিটকে গিয়ে পাশের বিল্ডিংয়ে ধাক্কা লাগতে পারে। আবার নিয়ন্ত্রণ হারালেও এই বল অন্যদিকে আঘাত করে ফেলতে পারে। এই কারণে এখন অনেক জায়গায় এই বল ব্যবহার করা নিষিদ্ধ বা সীমিত করে দেওয়া হয়েছে। এখন আধুনিক বিল্ডিং ভাঙার সময় এক্সকাভেটর, হাইড্রোলিক ব্রেকার বা বিস্ফোরক ব্যবহার করা হয়। তবে এখনও কিছু দেশে যেখানে জায়গা খালি থাকে বা খরচ কম রাখতে হয়, সেখানে এই র্যাকিং বল পদ্ধতি ব্যবহৃত হয়। কারণ এতে সময় কম লাগে, কোনো জটিল মেশিন লাগে না, শুধু একটা বড় ক্রেন আর সেই বলটুকুই। এই বল চালানো খুব দক্ষতার কাজ। অপারেটরকে বুঝে বুঝে দুলিয়ে আঘাত করতে হয়, না হলে ভবনের কাঠামো একসাথে না ভেঙে পড়ে গিয়ে পাশে ঝুঁকি তৈরি করতে পারে। আবার যদি ভিতরে ইস্পাতের রড বেশি থাকে, তাহলে একাধিক আঘাতেও দেয়াল না ভাঙতে পারে। এজন্য অনেক সময় আগে থেকে দেয়াল কেটে বা দুর্বল করে রাখা হয়, যাতে আঘাত সহজে কাজ করে। এখন যদিও প্রযুক্তি বদলে গেছে, কিন্তু এই বিশাল ইস্পাতের বল দিয়ে ভবন ভাঙা এখনও এক ধরনের প্রতীক, যেখানে শক্তির সরাসরি ব্যবহারেই কাজ হয়, কোনো সফটওয়্যার, কোনো সেন্সর না। এক আঘাতে সব মাটিতে মিশিয়ে ফেলার এই পদ্ধতি এখনও কম খরচে অনেক দেশে কার্যকর হিসেবেই টিকে আছে। ক্রুইজ শিপস ডাম সোয়াগ। এই কাঠ দেখতে কালো, প্রায় রাতের মতো গাঢ়।
এতটাই ভারী আর ঘন যে পানিতে ফেললেও ডুবে যায়। এই কাঠের নাম আফ্রিকান ব্ল্যাকউড। বৈজ্ঞানিকভাবে এর নাম ডালবার্গিয়া মেলানক্সিলন, আর স্থানীয়ভাবে এটাকে মেইঙ্গো নামেও ডাকা হয়। এটা পৃথিবীর অন্যতম দামি কাঠ, এমনকি প্রতি কেজির দামে সোনাকেও ছাড়িয়ে যায়। তবে শুধু দাম নয়, এই কাঠের চারপাশে যে ব্যবসা, চাহিদা আর ধ্বংস, সব মিলিয়ে এর গল্পটা অনেক বেশি জটিল। এই গাছ মূলত আফ্রিকার টানাটানিতে ভরা শুষ্ক এলাকায়, বিশেষ করে তানজানিয়া, মোজাম্বিক আর কেনিয়ার কিছু নির্দিষ্ট জায়গায় জন্মায়। এই গাছ বড় হতে সময় লাগে কমপক্ষে 60 থেকে 100 বছর, আর একবার কাটা গেলে সেই জায়গায় নতুন গাছ সহজে জন্মায় না। কিন্তু এই কাঠের চাহিদা এতটাই বেশি, বিশেষ করে ইউরোপ আর আমেরিকার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন্ডাস্ট্রিতে, যে এর জন্য গোটা বন উজাড় করা হচ্ছে। এই কাঠ দিয়ে বানানো হয় বিশ্বমানের ক্লারিনেট, ওবো, ব্যাগপাইপ ইত্যাদি যন্ত্র, যেগুলোর শব্দ হয় গভীর, মসৃণ আর অনেক দিন টিকে থাকে। এমনকি এই কাঠের তৈরি যন্ত্র এক একটা কয়েক প্রজন্ম পেরিয়ে ব্যবহার করা যায়। এক একটা ছোট টুকরো $100 থেকে $500 পর্যন্ত বিক্রি হয়, আর 1 ঘনমিটার কাঠের দাম $10,000-এরও বেশি হয়। এই লাভের কারণে এই গাছ এখন অবৈধভাবে কাটা হচ্ছে, পাচার হচ্ছে আর স্থানীয় বনভূমি ধ্বংস হচ্ছে। আগে এই কাঠ কেবল স্থানীয়ভাবে ব্যবহৃত হতো খোদাই, আসবাব, ঘর সাজানোর কাজে, কিন্তু যখন ইউরোপিয়ান যন্ত্র নির্মাতারা এর শব্দের গুণাগুণ আবিষ্কার করলো, তখন থেকেই এর দাম কয়েক গুণ বেড়ে যায়। আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপের বড় বড় মিউজিক কোম্পানিগুলো এই কাঠ ছাড়া যন্ত্র বানায় না, আর এটাই এই গাছের সবচেয়ে বড় দুর্ভাগ্য। এই পরিস্থিতি সামাল দিতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন আফ্রিকান ব্ল্যাকউড কনসারভেশন প্রজেক্ট নামে কিছু সংগঠন গাছ লাগানো শুরু করেছে, স্থানীয়দের প্রশিক্ষণ দিচ্ছে এবং টেকসইভাবে কাটার কৌশল শেখাচ্ছে। কিছু যন্ত্র নির্মাতা আবার বিকল্প উপাদান খুঁজছে যাতে চাপ কিছুটা কমে। কিন্তু বাস্তবতা হলো এই কাঠের চাহিদা বাড়ছেই, আর সেই তুলনায় বন রক্ষা করা যাচ্ছে না। এই কাঠ এখন শুধু দামি না, এটা এখন একটা প্রতীক, যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর টাকার লোভ একসাথে সংঘর্ষে জড়িয়েছে। একদিকে কেউ এই কাঠে বাজনা বাজিয়ে মঞ্চ মাতাচ্ছে, অন্যদিকে কোথাও একটা জঙ্গল চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আর তাই প্রশ্নটা শুধু দামের না, প্রশ্নটা হলো এই কাঠের শব্দ আমরা আর কতদিন শুনতে পারবো? কারণ একবার যদি বন শেষ হয়ে যায়, তখন আর কোনো গান থাকবে না, শুধু নীরবতা। যারা পাপুয়া অঞ্চলের জঙ্গল নিয়ে জানে, তারা এই ফলটার সঙ্গে পরিচিত। এর স্থানীয় নাম বুয়ামেরা, যার বাংলা করলে দাঁড়ায় লাল ফল। এটা আসলে প্যান্ডানাস নামের এক ধরনের গাছের ফল, যেটা দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও প্রকৃত অর্থে একেবারে আলাদা। শুধু লাল না, এর একটা হলুদ রঙের ধরনও পাওয়া যায়, যার বাইরের খোসা অনেকটা কাটা কাটা এবং শক্ত ধরনের। খাওয়ার আগে এই ফলের ভেতরের অংশ থেকে মাঝখানের কঠিন অংশ আলাদা করে ফেলতে হয়, কারণ সেটা খাওয়ার যোগ্য না। সাধারণত এই ফল ফুটিয়ে বা সিদ্ধ করে খাওয়া হয়। এই ফলের যেটুকু খাওয়া যায় সেটা হচ্ছে বীজের চারপাশে লেগে থাকা লাল পাল্প বা নরম অংশ। বীজগুলো খুব শক্ত আর খোসার মতো শক্ত হওয়ায় সেগুলো আলাদা করে রেখে দেওয়া হয়। অনেক সময় লোকজন একটু পরিশীলিতভাবে খেতে চাইলে হাতে করে ফলটা চিপে রস বের করে নেয়, তারপর সেই রস খাবারের উপর ঢেলে খায় যাতে স্বাদ বাড়ে। এই ফলটা দেখতে যেমন অদ্ভুত, খেতে কিন্তু তেমন খারাপ না। এর একটা হালকা ফুলের ঘ্রাণ আছে, সঙ্গে তেলতেলে ধরনের একটা স্বাদ থাকে। খাওয়ার পর একটা কষা ভাব মুখে লাগে, কিন্তু সেটা খুব বেশি বিরক্তিকর না। এর ভেতরের রং গাঢ় লাল এবং রসটা বেশ ঘন হয়। অনেক জায়গায় এই ফল শুধু খাওয়ার জন্য না, ঘরোয়া কাজে ব্যবহার হয়, কারণ ফলটা সিদ্ধ করলে এর পাল্প একটু ঘন হয়ে যায় এবং ভাত বা অন্য খাবারের সঙ্গে মিশে যাওয়ার উপযোগী হয়। যেহেতু বীজ খাওয়া যায় না, তাই খাবারের সময় সেগুলো আলাদা করে নিতে হয়। অনেকের ধারণা ছিল এই ফলটা খেতে বিষাক্ত হতে পারে, কিন্তু আসলে সেটা ঠিক না। যদি ঠিকভাবে খোসা ছাড়ানো আর সিদ্ধ করা হয়, তাহলে এটা খাওয়ার জন্য নিরাপদ। অনেক এলাকায় লোকজন এই ফল দিয়ে পিঠা বা পায়েসের মতো খাবারও তৈরি করে। এই ফলের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খাওয়ার পদ্ধতি খুব নির্দিষ্ট। মাঝখানের শক্ত অংশ ফেলতে হবে, তারপর সিদ্ধ করতে হবে, এরপর পাল্প আলাদা করে নিতে হবে। এই কারণে এটা একটা রুটিন মাফিক কাজ হয়ে যায়। আবার যারা একটু ভিন্ন স্বাদের খাবার খেতে পছন্দ করে, তারা এই ফল দিয়ে রান্না করা খাবার খেয়ে থাকে। সবশেষে এটা বলা যায় যে বুয়ামেরা দেখতে যেমন জটিল, খাওয়ার পদ্ধতিও তেমনই সুনির্দিষ্ট। তবে যারা জানে কিভাবে খেতে হয়, তারা এটা অনেক বছর ধরে ব্যবহার করে আসছে। ফলটা দেখতে যতটা দুর্লভ মনে হয়, খেতে ঠিক ততটাই সরল, যদি কেউ ঠিকভাবে প্রস্তুতি নেয় এবং খাওয়ার পদ্ধতি বোঝে।